আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দিলে ইসরায়েলে আগামী দিনে কি হতে পারে? নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। এদিকে সৌদি যুবরাজের ভয়ঙ্কর উত্থান, বাবাকে করেছেন গৃহবন্দী, ভাইদের করেছেন আটক। অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন এবং নথি জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইমিগ্রেশন বিভাগ। সর্বশেষ থাকছে, বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস, নতুন আশঙ্কা। যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দিলে ইসরায়েলে আগামী দিনে কি হতে পারে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধে অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমর্থন পেয়ে আসছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে গাজায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিয়ে তিনি প্রায়ই আক্ষেপ প্রকাশ করতেন, কিন্তু ট্রাম্প প্রশাসনের মধ্যে তেমন কিছুই দেখা যাচ্ছে না। এমনকি ফেব্রুয়ারিতে গাজায় জাতিগত নির্মূলের পরামর্শও দেন ট্রাম্প। খবর আল জাজিরা। গাজায় ইসরায়েলি হামলার পর তিলাভিভকে রক্ষায় যাবতীয় সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় যে ৬৩,০০০ মানুষ নিহত হয়েছে তার জন্য ব্যবহৃত অস্ত্রও সরবরাহ করে আমেরিকা। এছাড়া গাজায় মৃত্যুর মিছিল বেড়ে যাওয়া সত্ত্বেও কূটনৈতিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবন্ধে ভেটো দেওয়া ওয়াশিংটন, আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিচার ঠেকাতে পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। যেখানে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অধিকার কর্মীরা অভিযোগ তোলেন, অনেক রাজ্য ও সংস্থাকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তারা ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে। এমন অবস্থায় যদি যুক্তরাষ্ট্র আগামীকাল ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে? এ নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। বিষয়টি নিয়ে ৪ জন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আল জাজিরা। তারা হলেন প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আক্তার, ইসরায়েলের রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোল্ডবার্গ, রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট অ্যান্ড সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের সিনিয়র ফেলো এইচ.এ. হ্যালেয়ার এবং ইসরায়েলি সরকারের সাবেক একজন উপদেষ্টা দানিয়েল লেভি। আন্তর্জাতিক পরিসরে কি ঘটবে? ওরি গোল্ডবার্গ: আমি মনে করি ইসরায়েলকে সমর্থন করা অনেক পশ্চিমা দেশ পৃথকভাবে আশাহত হয়েছে এবং তারা এখন ইসরায়েলের পতন চাচ্ছে। যুদ্ধ পরবর্তীতে জার্মানির সঙ্গে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তারা এখন দেশটির প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া এই সংকট দূর হবে না। তিনি বলেন, আমার ধারণা যদি আগামীকালে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দেয় তাহলে তাৎক্ষণিকভাবে অন্যান্য দেশও ঠিক একই কাজ করবে, তবে এক্ষেত্রে কেউ প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামবে না। আঞ্চলিকভাবে কি ঘটবে? ইসরায়েল কি হামলার শিকার হবে? এইচ.এ. হ্যালেয়ার: আমি মনে করি যুক্তরাষ্ট্রকে যদি হঠাৎ করে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেটি হলে এই সংকট দূর করতে অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টিকারীর বিরুদ্ধে সবচেয়ে ভালো পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এ অঞ্চলে ইসরায়েলকে একভূত রাখতে দ্বিতীয় বা তৃতীয় স্তরে গুরুত্ব দেয় তাহলেও সে এখানে আধিপত্য বিস্তারের সুযোগ পাবে, যেমনটি আমরা দেখে আসছি ফিলিস্তিনি, লেবানিজ এবং সিরিয়ানদের প্রতি। ইসরায়েলে যে কোনো সময় হামলা হতে পারে বলে এমন ধারণা পোষণ করা ঠিক নয়। আবার অনেকে যুক্তি দেখাবেন যে এটি এক দশকেও বাস্তবায়ন সম্ভব নয়। হালিয়ার বলেন, এ মুহূর্তে সিরিয়া শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে ইসরায়েলে হামলা করবে না, বিষয়টি এমন নয়, বরং তাদের আর যুদ্ধ করার আগ্রহ নেই। তারা ভালো করে জানে ইসরায়েল হামলা চালালে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সামরিক বাহিনীর মধ্যে কি ঘটবে? হামজে আক্তার বলেন, যুক্তরাষ্ট্র যদি আগামীকালের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উঠিয়ে নেয় তাহলে গাজা যুদ্ধে বড়জোর ১ বছর টিকতে পারবে ইসরায়েল। তবে এর মধ্যে পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ গাজায় যে পরিমাণ অস্ত্র ও বোমা ব্যবহার করা হচ্ছে তার পরিমাণ কমে যাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন হারালে ইসরায়েল বাণিজ্যিক স্যাটেলাইটেরও নিয়ন্ত্রণ হারাবে, কারণ এই স্যাটেলাইট ব্যবহার করে ইসরায়েল তাদের অঞ্চল সুরক্ষিত রাখে। এছাড়া আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা প্রযুক্তির উপরও নিয়ন্ত্রণ হারাবে, কারণ এর পেছনে অর্থের বড় যোগানদাতা হল যুক্তরাষ্ট্র। এতে করে ইসরায়েল আরও হামলার মুখে পড়বে। নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করে জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে। বুধবার ৩ সেপ্টেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই সাথে নেসেট ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই। কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করে রাখে অন্য একটি দল। এ সময় তাদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। টেনে হিচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের।
বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা দখলের পরিকল্পনায় ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মিবন্দীদের জীবন। চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু, এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। বর্তমানে গাজায় হামাসের কাছে 48 ইসরায়েলি জিম্মি রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে 20 জন বেঁচে আছে বলে ধারণা করা হয়। এদিকে সৌদি যুবরাজের ভয়ঙ্কর উত্থান, বাবাকে করেছেন গৃহবন্দী, ভাইদের করেছেন আটক। সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ থেকে শুরু করে ইয়েমেনে ভয়াবহ হামলা করে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি। ক্রাউন প্রিন্স হওয়ার আগেই রিভলভার ঠেকিয়ে জমি দখলের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। তিনি আর কেউ নন, স্বয়ং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মাত্র 9 বছর আগেও সৌদি আরবের রাজনীতিতে তার নাম তেমন কেউ শুনেননি। তার ক্ষমতা দখলের পথটা ছিল আরও নাটকীয়। তৎকালীন বাদশাহ আবদুল্লাহ যখন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, তখন সিংহাসনের লড়াই জমে ওঠে। বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সৌদি আরবের নতুন বাদশাহ হন সালমান বিন আব্দুল আজিজ। প্রথমে তিনি তার সৎ ভাই মুকরিনকে যুবরাজ হিসেবে নিয়োগ দেন, কিন্তু মাত্র 3 মাসের মধ্যেই বদলে যায় সব কিছু। মুকরিনকে সরিয়ে দেওয়া হয়, আর নতুন যুবরাজ হন বাদশার ভাইপো মোহাম্মদ বিন নায়াফ। আর মোহাম্মদ বিন সালমান পান ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রীর পদ। প্রতিরক্ষামন্ত্রী পদ পাওয়ার পরই রাজপ্রাসাদে অদৃশ্য খেলা শুরু করলেন তিনি। এমবিএস নামে বহুল পরিচিতি পাওয়া সালমান তার বাবার দিকে নজর রাখা শুরু করেন। আস্তে আস্তে এমবিএস তার বাবাকে ঘনিষ্ঠজন ও পরিবার থেকে আলাদা করতে থাকলেন। এমনকি বাদশাকে তার স্ত্রী অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের মায়ের সঙ্গেও দেখা করতে বাধা দেওয়া হতো। বাবার নিরাপত্তা ও নজরদারিতে নিজের প্রভাব বাড়াতে থাকেন তিনি। এমনকি তার মা ও 2 বোনকে গৃহবন্দী করেন এবং বাবাকে এ সম্পর্কে ঘুণাক্ষরেও কিছু টের পেতে দেননি। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দ্রুতই নিজের প্রভাব বিস্তার করতে থাকেন সালমান। 2015 সালে 26 মার্চ তার তত্ত্বাবধানে ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির রাজধানী সানার উপর বিমান হামলা চালানো হয়। প্রাথমিকভাবে প্রশংসিত হলেও পরে আন্তর্জাতিক অঙ্গনে এটিকে মহাপরিচালনার গাফিলতি হিসেবে দেখা হয়। এরপর 20 জুন 2015 পবিত্র রমজান মাসের শেষের দিক, রাজপরিবারের সদস্যরা মক্কায় জড়ো। যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে দেখা করতে ডাকা হলো বাদশাহ সালমানের কক্ষে। লিফটে ওঠার সঙ্গে সঙ্গে তার দেহরক্ষীদের অস্ত্র ও ফোন ছিনিয়ে নেওয়া হয়। তাকে গৃহবন্দী করা হয়। ইনি ডায়াবেটিক্সে ভুগছিলেন। সেই রাতে তাকে ওষুধ না দিয়ে চাপের মুখে ফেলে পরের সকালে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়। তিনি সালমানের প্রতি আনুগত্য প্রকাশ করেন। তাদের এই সাক্ষাতের ভিডিও সৌদি টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় বারবার সম্প্রচার করা হয়। ভিডিওতে দেখা যায় বাদশাহ মোহাম্মদ বিন নায়েফকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং নায়েফ তার প্রতি আনুগত্য প্রকাশ করছেন। এই নাটকীয় দৃশ্য সৌদি টিভি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নায়েফকে সরানোর পর এমবিএসকে যুবরাজ ঘোষণা করা হলো। তিনি যুবরাজ হওয়ার সাথে সাথেই ক্ষমতার সকল পদক্ষেপ নেন। বিনিয়োগ, অর্থনীতি, রাজনৈতিক প্রভাব সবকিছু নিজের হাতে। 440 ফুট লম্বা বিলাসবহুল ইয়াট, দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম, 5 তারকা রিটস কার্লটন-এর প্রিন্সদের গৃহবন্দী সবকিছুই তার ক্ষমতার প্রতীক। 2018 সালে নারীদের আবায়া পরার বাধ্যবাধকতা শিথিল করেন এবং ড্রাইভিং লাইসেন্স অনুমোদন দেন তিনি। কিন্তু লেখকরা মনে করেন এটি অর্থনৈতিক কারণেই করা হয়েছিল, নারীদের স্বাধীনতার জন্য নয়। ক্রমেই রাজপরিবারের ঐতিহ্য, শুরা পরামর্শ প্রথা অমান্য করে নিজেকে একমাত্র শাসক হিসাবে তুলে ধরেছেন এই সালমান। নিজের সিদ্ধান্ত ও রাজনীতির বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ বা সমালোচনা যে বিন সালমান বরদাস্ত করবেন না তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে তুরস্কের সৌদি দূতাবাসে জামাল খাশোগি খুন হওয়ার ঘটনায় এমবিএসকে নিয়ে আন্তর্জাতিক প্রাঙ্গণে বিতর্কের সৃষ্টি হয়। তদন্ত শেষে সিআইএ জানায় এই হত্যার নির্দেশ স্বয়ং যুবরাজই দিয়েছিলেন। বলা হয় সৌদি আরবে অন্তত 10,000 প্রিন্স রয়েছেন। তাদের মধ্যে প্রায় 100 জন রাজনৈতিকভাবে সক্রিয়। তাদের সবাইকে সরকারের পক্ষ থেকে মাসিক ভাতা দেওয়া হয়। ক্রাউন প্রিন্স হিসেবে ক্ষমতা গ্রহণের পরই এ ভাতার হার কমিয়ে দেন মোহাম্মদ বিন সালমান। শুধু তাই নয়, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মিলিয়ে 380 জনকে গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। আজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার একক প্রতীক। বিশ্লেষকরা কেউ তাকে দূরদর্শী সংস্কারক বলছেন, আবার কেউ বলছেন স্বৈরাচারী। অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন এবং নথি জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইমিগ্রেশন বিভাগ। গত 1 সপ্তাহে পৃথক 2টি অভিযানে শত শত অবৈধ অভিবাসী আটক এবং বাংলাদেশি পরিচালিত একটি জাল পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওতমান জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে রাজধানীর পর্যটনকেন্দ্রিক বুকিত বিনতং এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে মোট 2445 জনকে স্ক্রিনিং করা হয়, যার মধ্যে 1600 বিদেশি এবং 845 জন স্থানীয়। এর মধ্যে 770 বিদেশিকে আটক করা হয় বিভিন্ন অভিবাসন অপরাধে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে 377 বাংলাদেশি, 235 মিয়ানমার নাগরিক, 72 নেপালি, 58 ভারতীয় এবং 17 ইন্দোনেশিয়ান। এছাড়া অন্যান্য জাতীয়তার 9 জন 21 থেকে 65 বছর বয়সী। আটককৃতদের স্ক্রিনিংয়ের পর পুত্রজায়াতে নেওয়া হয় এবং পরবর্তীতে তদন্তের জন্য বুকিত জলিল ও লেঙ্গেং ডিপোতে পাঠানো হয়। বসরি ওতমান বলেন, তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন 1959-63, পাসপোর্ট আইন 1966 এবং অভিবাসী পাচার ও চোরাচালান বিরোধী আইন 2007-এর অধীনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে পৃথক এক অভিযানে ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশি নাগরিকদের পরিচালিত একটি জাল পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দিয়েছে। মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান, 3 সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর রাজধানীর জালান লোকি ইউ এবং জালান রাজদাক ম্যানশনে অভিযান চালিয়ে 19 থেকে 41 বছর বয়সী 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে 16টি পাসপোর্ট অর্থাৎ 9টি আসল ও 7টি জাল, 133টি অসমাপ্ত পাসপোর্ট বুকলেট, জালিয়াতির সরঞ্জাম, 11টি মোবাইল ফোন, নগদ 2100 রিঙ্গিত এবং একটি গাড়ি জব্দ করা হয়। তদন্তে উঠে এসেছে সিন্ডিকেটটি মূলত বিদেশি শ্রমিকদের জন্য জাল পাসপোর্ট সরবরাহ করত, যাতে তারা বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিতে পারে। প্রতি নথির জন্য নেওয়া হতো 150 থেকে 250 রিঙ্গিত। মাত্র 2 দিনের মধ্যে জাল পাসপোর্ট তৈরি করতে সক্ষম ছিল এই দল। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং নথি জালিয়াতি দমন অভিযান অব্যাহত থাকবে। সর্বশেষ থাকছে, বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল হোয়াইট হাউস, নতুন আশঙ্কা। গত শুক্রবার ঘোষিত $490 কোটি বৈদেশিক সহায়তা কর্তনের তালিকা থেকে বিশ্ব বাণিজ্য সংস্থাকে WTO-কে বাদ দিয়েছে হোয়াইট হাউস। এই পদক্ষেপের ফলে আইন প্রণেতা, ব্যবসায়ী সংগঠন এবং বৈশ্বিক বাণিজ্য সংস্থার প্রধানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলেছেন, প্রশাসনে একতরফাভাবে এই অর্থ কর্তন অবৈধ, কারণ কংগ্রেস ইতিমধ্যেই এই অর্থ বরাদ্দ দিয়েছে। বাণিজ্য সংস্থাগুলোর মতে, WTO-এর অর্থায়ন বন্ধ করা হলে চীনের কাছে মার্কিন আধিপত্য খোয়াতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকনজোয়ালা মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই সমস্যার সমাধানে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রধান জেমিসন গ্রিয়ার এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। গত শুক্রবারের ওই ঘোষণায় বিশ্ব বাণিজ্য সংস্থায় আন্তর্জাতিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের 2,90,00,000 অর্থ সহায়তা প্রদানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত আমেরিকান ফার্স্ট নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন WTO-কে দন্তহীন বলে মন্তব্য করেছে। বুধবার 3 সেপ্টেম্বর হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে WTO-এর তথ্য সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টির সঙ্গে যুক্ত একটি বাণিজ্য সূত্র জানিয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার আর কোনো তহবিল কর্তন করা হবে না। এর বাইরে তিনি আর কোনো তথ্য দেননি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস, মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস এবং বিশ্ব বাণিজ্য সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি আমেরিকাকে আবারও মহান হিসেবে গড়ে তুলবেন। তার আলোকে বিদেশে মার্কিন সহায়তা বন্ধ এবং অভ্যন্তরীণ বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য গত শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থ কাটছাঁট করা হয়েছে। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান প্রশাসন বহু বছর ধরে বিশ্ব বাণিজ্য সংস্থার সমালোচনা করে আসছে, কারণ এটি বাণিজ্য সংঘাতের নিষ্পত্তি করতে বা বৈশ্বিক বাণিজ্যের মানদণ্ডে অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়েছে।